Dear students, welcome once again to my YouTube channel. Hope this very video finds you in good health. তো আজকের টপিক দেখো রিয়ান মার্টিন ইংলিশ সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 10। তো অবশ্যই আমার এই চ্যানেলে এই ভিডিওটা যেহেতু করছি সেজন্য ইংলিশ একাডেমি দেবাশিস সান্যাল এই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ। তো রিয়ান মার্টিন ইংলিশ 2024 সালের যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে আশা করা যায় তোমরা অনেকেই কিনেছো। তো 2024 সালের এই কোশ্চেন ব্যাংক থেকেই আজকে কিন্তু একটা সেকেন্ড ইউনিট টেস্টের মডেল সেট আমরা করতে চলেছি। আর তোমরা এর মধ্যে কিন্তু বাড়িতে রয়েছো, গরমের ছুটি চলছে, ঠিক কিন্তু ছুটির পরেই কিন্তু তোমাদের আবার যে সেকেন্ড সামেটিভের তার কিন্তু প্রস্তুতি বিষয়ে শুরু হতে চলেছে। তো যাই হোক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। আর এই কোশ্চেন ব্যাংকটি যাদের কাছে এখনো নাই বা কেননি তারা কিন্তু কিনে নিতে অবশ্যই পারো। তো চলো ভিডিওটি আজকে শুরু করছি। কি বিষয়? যে রিয়ান মার্টিন থেকে একটি মডেল কোশ্চেন পেপার ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট। সিন প্যাসেজে যেটা বলা রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস গিভেন বিলো। টেক্সটে পড়ে আমাদের যে নিচের প্রশ্নগুলো রয়েছে তার উত্তর কিন্তু আমাদেরকে করতে হবে। তো এখানে আওয়ার রান কাইট যে গল্পটা রয়েছে সেই গল্প থেকেই কিন্তু এই বিষয়টা নেওয়া হয়েছে বা টেক্সটটা নেওয়া হয়েছে। তো এখানে প্রথমেই টিক চিহ্ন করতে হবে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের যে বাক্যগুলো রয়েছে এগুলোকে সম্পূর্ণ করার জন্য আমাদের সঠিক বিকল্প অল্টারনেটিভ বেছে নিতে হবে। তো বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ দি। তো বিগ হাফ মুন এখানে কিসের নাম? একটা আইল্যান্ড বলতে দ্বীপের নাম, কাইট ঘুড়ির নাম, কাটিজ অর্থাৎ কাটেজ কুটিরের নাম, ভিলেজ গ্রামের নাম। তো অবশ্যই কিন্তু আইল্যান্ড একদম প্রথম লাইনে কিন্তু দেওয়া রয়েছে আইল্যান্ড। দ্বিতীয় নম্বরে দ্য ফ্যামিলি মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড ইন, অর্থাৎ পরিবার হলো মেইনল্যান্ডে বা মূল ভূখণ্ডে চলে যেত। ইন কখন, কোন সময়টাতে? সামার গ্রীষ্মকাল, উইন্টার শীতকাল, অটাম শরৎকাল, স্প্রিং বসন্তকাল। তো অবশ্যই লক্ষ্য করে দেখো এখানে একটা লাইন বলা হয়েছে যে ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, অর্থাৎ পোতাশ্রয়গুলি যখন কি হতো বরফে ঢেকে যেত, বরফ জমে যেত, ঠিক আছে, বা জমে যেত, সেই সময় আমরা কিন্তু মূল ভূখণ্ডে চলে যেতাম। তাহলে সেই পরিবারটি কোন সময় যাচ্ছে? অবশ্যই উইন্টারে কিন্তু মেইনল্যান্ডে যাচ্ছে। আর তাছাড়া এমনি তারা কিন্তু থাকতো কোথায়? বিগ হাফ মুন আইল্যান্ডে। পরের যে অংশটা বিশেষ করে পরের অংশ বলবো না, যে লাইনটি, এই লাইনটি কিন্তু এখানে রিলেটেড নয় বা দেওয়া নেই এখানে, কিন্তু অবশ্যই টেক্সটটা তোমরা যদি পরের ইউনিটটাও পড়ে নাও তাহলে কিন্তু তোমরা এর উত্তর খুব সহজেই পেয়ে যাবে। দেখো বলা হয়েছে হোয়েন দ্য চিলড্রেন আস্কড देयर ফাদার অ্যাবাউট রিলেটিভস হি বিকেম, অর্থাৎ শিশুরা, এখানে শিশুরা বলতে ক্লড এবং যে ন্যারেটর দুজন, অর্থাৎ তারা যে ভাই বোন, বাবাকে যখন জিজ্ঞাসা করেছিল পরিবার বা আত্মীয় স্বজন সম্পর্কে, সেই সময় হি বিকেম, তিনি কি হয়েছিলেন? এম্বারেসড, তিনি বিব্রত বোধ করেছিলেন, হ্যাপি, খুশি হয়েছিলেন, ইরিটেটেড অর্থাৎ বিরক্তি বোধ করেছিলেন, সরফুল, তাকে কিন্তু দুঃখী দেখাচ্ছিল। তো ডি নাম্বার সঠিক। আর এটা কিন্তু এই যে অংশটা দেওয়া রয়েছে এখানে কিন্তু দেওয়া নেই। এবার এ নাম্বারে তিনটি টিক চিহ্ন চলে গেল। এবার বি নাম্বারে লক্ষ্য করো, দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট, অর্থাৎ উপরে যে টেক্সটটা রয়েছে সেই টেক্সট থেকে বা দেওয়া টেক্সট থেকে আমাদের কি করতে হবে? এটার বা বাক্যগুলো কমপ্লিট করতে হবে। তাহলে হোয়েন দ্য স্প্রিং কেম দ্য ফ্যামিলি ইউজ টু, অর্থাৎ যখন হলো স্প্রিং চলে আসতো। তো আমরা দেখা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে তারা কিন্তু হলো শীতকালের সময় মেইনল্যান্ডে চলে যেত এবং আবার যখন স্প্রিং চলে আসতো তখন কিন্তু তারা আবার সেখানে ফিরে আসতো। তো এরকম লাইনটা কোথায় দেওয়া রয়েছে? একদম লাইনটা আমরা একটু খুঁজে নিব। দেখো as soon as spring comes, as soon as spring comes back we sail to our own dear island। তো ডিয়ার আইল্যান্ডটা কি ছিল? তাদের সেই মেইনল্যান্ড, মেইনল্যান্ড নট, বিগ হাফ মুন। তো যখনই সেই বসন্ত আবার ফিরে আসতো তারা কিন্তু আবার কোথায় ফিরে আসতো? তাদের সে প্রিয় আইল্যান্ড অর্থাৎ বিগ হাফ মুন আইল্যান্ডে ফিরে আসতো। তাহলে আমরা লাইনটা এভাবে লিখতে পারি, as when the spring came the family used to move বা used to sail to the big half moon island, big half moon
আইল্যান্ড। দ্বিতীয় নাম্বার, দ্য পিপল অফ দ্য মেইনল্যান্ড পিটিড দেম হোয়েন, অর্থাৎ এখানে সহানুভূতি দেখাতো বা দয়া দেখাতো বা তাদের প্রতি মূল ভূখণ্ডের লোকেরা দুঃখ পেত হোয়েন, যখন তাদের ফেরার সময় হতো। গল্পটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। দেখো, the funny part used to be that people always pitied us when the time came for us to return, অর্থাৎ যখন তাদের ফিরে আসার সময় হতো। আবার বলছি, শীতকালে তারা মেইনল্যান্ডে চলে যেত, মেইনল্যান্ড থেকে যখন যা ফিরতো, তো সেখানকার লোকেরা তাদের জন্য খুব হলো কি দেখাতো বা তাদের প্রতি সহানুভূতি দেখাতো। তাহলে when the time came for the return to the Big Half Moon Island, the people of the mainland pitied them when the time would come to return to the কোথায়, to the Big Half Moon Island, Big Half Moon Island, Big Half Moon Island. C number, দেখো, answer the following question, make a list of the people who lived on the Big Half Moon. Big Half Moon এ যে সমস্ত লোকেরা বাস করতো তাদের একটা আমাদের কি করতে হবে, তালিকা তৈরি করতে হবে। তাহলে দেখো, একদম প্রথমে যদি আমরা দেখি, একদম প্রথম অংশে যে আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে থাকতাম, আমরা বলতে এখানে বাবা, ক্লড, আমি, আন্ট হেস্টার, মিমি এবং ডিক। তো এই যে আমরা কারা ছিল, আমরা বলতে এখানে ফাদার, ক্লড অ্যান্ড আই বলতে এখানে হলো দ্য ন্যারেটার, ফাদার, ক্লড দ্য ন্যারেটার, ফাদার এবং আন্ট হেস্টার, মিমি এবং ডিক। ঠিক আছে, তাহলে সর্বপ্রথমে এখানে আমরা কি লিখছি, প্রথমে তোমার আমরা লিখবো ক্লড, ক্লড একজন। নেক্সট দ্য ন্যারেটার ছিল একজন, তাই তো, দ্য ন্যারেটার গল্পকথক ছিল। দেয়ার ফাদার তাদের বাবা ছিল, দেয়ার ফাদার। পাশাপাশি কে ছিলে, আন্ট এস্টার ছিল, আন্ট এস্টার, ডিক ছিল এবং মিমি ছিল। ডিক এবং মিমি এরা কিন্তু ক্লড এবং দ্য ন্যারেটার এই যে দুজন, তাদের কিন্তু কাজিনস ছিল। ঠিক আছে, তাহলে সিন পোর্শনে যেটা প্রোস থেকে রয়েছে সেটা কিন্তু এতটুকু। এবার দেখো, সিন পোর্শন থেকেই কবিতা থেকে দেওয়া রয়েছে কিন্তু। ঠিক আছে, তো মাই ওন ট্রু ফ্যামিলি, এখান থেকে একটা কবিতা দেওয়া রয়েছে, আমার সত্যিকারের পরিবার। তো মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতা থেকে কিন্তু যে স্ট্যান্ডাগুলো দেওয়া রয়েছে সেই স্ট্যান্ডাগুলো আমাদের পড়ে নিয়ে আমাদের কিন্তু উত্তর করতে হবে। তো টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের টিক চিহ্ন দিতে হবে, বিশেষ করে সঠিক বিকল্প। ইন দ্য ওক দ্য পোয়েট মেট উইথ এ অ্যান, অর্থাৎ সেই ওক বনে কবি সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল বা কবি সাক্ষাৎ করেছিলেন। কার সঙ্গে করেছিলেন, ওল্ড উইমেন, ওল্ড ম্যান, এলিফ্যান্ট, হগ। তাহলে এই যে কয়জন বা কয়টা জিনিস দেওয়া রয়েছে, অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কিন্তু দেখো, আই মেট অ্যান ওল্ড উইমেন দেয়ার। দেয়ার বলতে তারও আগে যদি আমরা দেখিনি, ওয়ান্স আই ক্রেপ্ট অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর আ স্টার, মানে কোন এক সময় বা একদা আমি হলে কি করেছিলাম, ওক জঙ্গলে গিয়েছিলেন বা ওক বনে গিয়েছিলাম এবং আমি একটা স্ট্যাগ খুঁজছিলাম। স্ট্যাগ তোমরা জানো, স্ট্যাগ বলতে মেল ডিয়ার, পুরুষ হরিণকে বোঝানো হয়েছে। মেল ডিয়ারকে আমরা কি বলি, স্ট্যাগ, তাই তো। তো পুরুষ হরিণের খোঁজে কিন্তু গিয়েছিল কবি কোথায়, সেই ওক জঙ্গলে। তো সেখানে তার দেখা হয়েছিল ওল্ড উইমেন। তাহলে প্রথম অপশন বা এ নাম্বারটা কিন্তু আমাদের সঠিক হবে। নেক্সট, দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি ওয়্যার দ্য ওক ট্রিস, শাল ট্রিস, চেরি ট্রিস, বার্চ ট্রিস, অর্থাৎ এখানে কবির সত্যিকারের পরিবার কারা ছিল, ওক ট্রিস। দেখো এখানে বলেছে দে সেড উইথ দ্য ওক ট্রিস অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তাহলে ওক ট্রিস একদম সঠিক উত্তর। তাহলে এ নাম্বারটা কিন্তু এই ক্ষেত্রেও সঠিক হচ্ছে। এবার পরে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে লক্ষ্য করো, বি নাম্বার, আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। তো হোয়েন ডিড দ্য পোয়েট বিকাম টুয়াইস অ্যাওয়াক, অর্থাৎ কবি কখন দুইবার করে জেগে উঠেছিলেন। ঠিক আছে, তো এই অংশটি যখন হলো সেই বৃদ্ধা মহিলা তার ব্যাগটি খুলেছিল, সেই সময় কবি কিন্তু কি করেছিল, যে দ্বিতীয়বারের জন্য তিনি জেগে উঠেছিলেন। তো উত্তরটা দেখো এরকম আমরা লিখতে পারি, হোয়েন দ্য ওল্ড উইম্যান opened of her little bag, তার ছোট্ট ব্যাগটি যখন খুলেছিল, লিটল ব্যাগ, the poet
বিকেম টুয়াইস অ্যাওয়াক, দ্য পোয়েট বিকেম করে দাও, ডিড রয়েছে, বিকেম টুয়াইস, TWIC, টুয়াইস অ্যাওয়াক। তো দেখো অংশটি তোমরা কবিতা থেকে একটু দেখে নাও কোথা থেকে আমি লিখছি, নিজের ভাষায় কিন্তু লেখার চেষ্টা করতে। অংশটি দেওয়া রয়েছে, she opened up her little bag and I came twice অ্যাওয়াক। এখান থেকে কিন্তু আমরা লিখবো, অর্থাৎ সে তার ছোট্ট ব্যাগটি খুলেছিল এবং আমি দ্বিতীয়বার করে জেগে উঠেছিলাম। সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক, অর্থাৎ যে হা করে তাকিয়ে রয়েছে এক প্রজাতি এবং আমাকে বাধা রয়েছিল একটা কিসের সঙ্গে, খুঁটির সঙ্গে, এবং তারা কিন্তু সারাউন্ডেড বাই, অর্থাৎ তারা আমাকে কিন্তু ঘিরে রয়েছে বা আমি পরিবেষ্টিত রয়েছি তাদের দ্বারা। এবার 3 নম্বরে যেটা বলা হয়েছে দেখো, আনসিন প্যাসেজ, অবশ্যই কিন্তু তোমাদের থাকবে আনসিন। তো আনসিনে এখানে পুরো অংশটা তোমরা যদি একটু মোটামুটি পড়ে নাও তাহলে দেখবে অল অ্যাবাউট ওয়েলস, ঠিক আছে, অর্থাৎ তিমি সম্পর্কে বলা রয়েছে, তিমিদের ভাগ, তারা কত বছর বাঁচে, তো তাদের সম্পর্কে এখানে কিন্তু পুরো বিষয়টা বলা রয়েছে। তো টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, খুব সোজা টিক করতে হবে, সঠিক বিকল্প, অল্টারনেটিভ বলতে বিকল্প বেছে নিতে হবে। দ্য ওয়েলস আর আ কাইন্ড অফ, এখানে রেপটাইল, সরীসৃপ, ফিশ, মাছ, অ্যাম্ফিবিয়ান্স, উভচর, ম্যামালস, তো তারা কিন্তু হলো ম্যামালস ছিল, ঠিক আছে, কারণ তারা কি স্তন্যপায়ী এই জন্য বলা হয়েছে, বা প্রথম লাইনেই বলা হয়েছে, আমরা বিতর্কে যাব না। হোয়েলস দ্য লার্জেস্ট অ্যানিমালস অন আর্থ বিলং টু আ ফ্যামিলি অফ ম্যামালস, ম্যামালস হলো যারা হলো মাতৃদুগ্ধ পান করছে, যেমন উই দ্য হিউম্যান বিংস, আমরা কিন্তু ম্যামালস। দ্বিতীয় নম্বরে চলে যাও, দ্য এভারেজ স্প্যান অফ হোয়েলস ইজ, অর্থাৎ তিমিদের যে গড় আয়ু সেটা কত, এভারেজ স্প্যান অফ হোয়েল, সেটা কিন্তু অবশ্যই 40 ইয়ার্স রয়েছে। লাইনটা তোমরা পেয়ে যেতে, মোস্ট হোয়েলস লিভ অ্যাট অ্যান এভারেজ অফ 40 ইয়ার্স, বেশিরভাগ তিমিরাই কিন্তু গড় আয়ু বা বাঁচে সেটা কিন্তু 40 বছর পর্যন্ত। 3 নম্বরে, দ্য লার্জেস্ট অ্যানিম্যাল অন আর্থ ইজ দি, অর্থাৎ পৃথিবীতে সবচাইতে লার্জেস্ট অ্যানিম্যাল যেটাকে বলা হয়েছে সেটা কি জিনিস, কোন জন্তু, সেটা কিন্তু দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট অ্যানিম্যাল। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিকে কোয়েশ্চেনে বলা যেতে পারে। দেখো নীল তিমি যেটাকে বলা হয়েছে, তিমিদের যে ভাগ রয়েছে, তো নীল তিমি হলো পৃথিবীর সবচাইতে বা সর্ববৃহৎ অ্যানিম্যাল বা জন্তু। State whether the following statements are true or false. Write T for true and A for false in the boxes given on the right hand side. Provide sentences, phrases, words in support of your answer. তার মানে এখানে যে বক্তব্যগুলো দেওয়া রয়েছে সঠিক অথবা ভুল, এবার সঠিক ভুল কিনা সেটা আমাদের স্টেট করতে হবে। আর পাশাপাশি আমাদের কিন্তু ডান দিকের খোপে TF লেখা বাদ দিয়েও সেই সাপোর্টিং স্টেটমেন্ট বা ফ্রেজ বা ওয়ার্ড শব্দগুচ্ছ সেটা লিখতে হবে, যে কি দেখে আমরা বুঝতে পারছি যে বাক্যটি কি সঠিক অথবা বাক্যটি ভুল। তাহলে প্রথমে বলা হয়েছে হোয়েলস আর কোল্ড ব্লাডেড অ্যানিমেলস, তো হোয়েলসদের বলা হয়েছে তারা হলো শীতল রক্ত বা ঠান্ডা রক্তের জন্তু, অবশ্যই নয়, জীব নয়। দেখো হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড, তাহলে এই অংশটা কিন্তু লিখবো, ওই হোয়েলস থেকে শুরু করে অ্যানিমালস পর্যন্ত, হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস, এবং প্রথমের জন্য কিন্তু আমরা পুরোপুরি ভাবে এফ লিখবো এবং সাপোর্টিং স্টেটমেন্ট হোয়েলস থেকে অ্যানিমালস পর্যন্ত কিন্তু লিখবো। পরে দ্বিতীয় নম্বরে যেটা বলা হয়েছে, হোয়েল মিট and fat give nutrition and energy to the people of Alaska and Greenland. আলাস্কা এবং গ্রিনল্যান্ডের মানুষদের কি প্রদান করে, যে সেই তিমির মাংস এবং ফ্যাট চর্বি তাদেরকে পুষ্টি এবং শক্তি প্রদান করে, সেটা অবশ্যই সঠিক একদম। দেখো এই লাইনটি কিন্তু শেষে রয়েছে, শেষে যদি এখানে আমরা পড়ি, people living in extreme climate condition like those in Greenland or the Alaskan coast consume whale meat and fat which are the main source of nutrition and energy. তাহলে পুরো লাইন লিখবো এবং এটা কিন্তু আমরা ট্রু লিখবো। এবার পরের যেটা দেওয়া রয়েছে সি নাম্বার যেটা বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। গিভ আ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, এই যে উপরে যে আমরা প্যাসেজটি পড়লাম এই প্যাসেজের একটা কিন্তু উপযুক্ত টাইটেল শিরোনাম দিতে হবে, মানে কি টাইটেল দিতে আমরা পারি। তাহলে পুরোটা কিন্তু আমরা পড়ে দেখেছি যে তিমি সম্পর্কে বলা রয়েছে, তিমিদের ভাগ, তারা কত বছর বাঁচে, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা যে টাইটেলটা এরকম লিখি, অল অ্যাবাউট
অল অ্যাবাউট হোয়েলস, অর্থাৎ সবকিছু যা তিমি সম্পর্কে বা তিমিদের সম্পর্কে, অল অ্যাবাউট হোয়েলস। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন দি গিভেন ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে যে দেওয়া বা ফাঁকা শূন্যস্থানগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমাদের সঠিক বিকল্প আমাদের লিখতে হবে। দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট টুক প্লেস লাস্ট উইক। তাহলে প্রথমের যে ভার্বটা কারেক্ট অল্টারনেটিভ উপযুক্ত ভার্ব ফর্মটা কি হবে সেটা কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে এখানে পুলিশ তদন্ত করেছিল বা তদন্ত করা শুরু করেছিল অ্যাবাউট দ্য রবারি, সেই চুরি সম্পর্কে বা ডাকাতি সম্পর্কে, এখানে দ্যাট হ্যাড টেকেন টুক প্লেস লাস্ট উইক। তাহলে এই লাইনে দেখো লাস্ট উইক যে কথাটা বলা রয়েছে, লাস্ট উইক অতীতকাল সূচক শব্দ যদি কোনো বাক্যে দেওয়া থাকে সেখানে কিন্তু আমরা চোখ বন্ধ করে সেটা পাস্ট ইনডিফিনিট লিখতে পারি। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট যদি লিখি তাহলে অবশ্যই প্রথমেরটা আমরা কি লিখবো, টু, যেহেতু লাস্ট উইক রয়েছে। বাট সো ফার দে ডিসকভার্ড, হ্যাভ ডিসকভার্ড, হ্যাড ডিসকভার্ড নাথিং। বাট সো ফার দে মানে এতক্ষণ পর্যন্ত বা এতদূর পর্যন্ত, দে হ্যাভ ডিসকভার্ড নাথিং, তারা কোনো কিছু পায়নি বা আবিষ্কার করতে পারেনি। তাহলে হ্যাভ ডিসকভার্ড, সো ফার এই কথা থেকে কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আওতায় পড়বে। হ্যাভ ডিসকভার্ড, দে বলতে এখানে পুলিশ, হ্যাভ ডিসকভার্ড। ডু অ্যাজ ডাইরেক্টেড, দে হ্যাভ নট রিটার্নড ইয়েট, বিগিন উইথ হ্যাভ দিয়ে শুরু করতে হবে। তাহলে দেখো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাক্যের এক ধরনের কিন্তু পরিবর্তন। তাহলে দে হ্যাভ নট রিটার্নড ইয়েট, তারা এখনো ফিরেনি। তাহলে হ্যাভ দিয়ে যদি আমরা শুরু করি, তারা কি এখনো ফিরেছে, তাহলে এই যে এখানে ইন্টেনশন অফ দ্য স্পিকার, বক্তার বলার উদ্দেশ্য কি যে তারা এখনো ফিরেনি, তাহলে হ্যাভটা আগে আমরা দিয়ে দিচ্ছি এবং নেগেটিভ বা না জাতীয় সেই শব্দ আমরা কিন্তু তুলে দিব। তাহলে হ্যাভ দে রিটার্নড ইয়েট, তারা কি এখনো পর্যন্ত ফিরেছে? তো এখানে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে যে তারা এখনো ফিরেনি। হ্যাভ দে রিটার্নড ইয়েট? নো। 2 নম্বর, সুরভি ব্লেমড হার লাক ফর হার ট্রাবলস। সুরভি কি করেছিল, তার সমস্যার জন্য তার ভাগ্যকে দোষ দিয়েছিল বা ভাগ্যের উপরে দোষ চাপিয়েছিল। তাহলে ইউজ দ্য নাউন ফর্ম অফ ব্লেম, ব্লেমের নাউন ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ব্লেম বলতে দোষ দেওয়া, আবার ব্লেম কিন্তু দোষও হয়, ঠিক আছে। যেমন ওয়াটার, WATER ওয়াটার, জল দেওয়া হয়, আবার ওয়াটারটাকে ইট ক্যান বি ইউজড অ্যাজ আ নাউন হিসাবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তাহলে সুরভি ব্লেমড হার লাক ফর হার ট্রাভেলস, তাহলে ব্লেম রয়েছে, তাহলে এখানে ব্লেমই থাকবে, কিন্তু আমাদের নাউন হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা যদি এইভাবে লিখি, সুরভি পুট দ্য ব্লেম, নাউন হয়ে গেল, পুট দ্য ব্লেম, সুরভি হলো দোষ চাপিয়েছিল কার উপর, অন হার লাক, কিসের জন্য, ফর হার ট্রাভেলস, ফর হার ট্রাভেলস। তাহলে দেখো সুরভি পুট দ্য ব্লেম অন হার লাক ফর হার ট্রাভেলস। 6 number, choose the correct phrasal verbs from the list given below to replace the words underlined. Write the correct phrasal verbs in the boxes given on the right hand side, changing the forms where necessary. There is one extra phrasal verb in the list. তাহলে এখানে আমাদের সঠিক যে phrasal verb লিস্ট থেকে বেছে নিয়ে লিখতে হবে। কি করার জন্য, নিম্ন রেখাঙ্কিত যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে রিপ্লেস করে বা পাল্টে ফেলে এবং একই রকম মানে কারেক্টটা লিখতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই আমরা কি করব, যে ফর্মটাকে চেঞ্জ করব যেখানে প্রয়োজন রয়েছে, অর্থাৎ যে টেন্সে দেওয়া থাকুক না কেন ভার্বটি, সেই টেন্সে কিন্তু উই হ্যাভ টু রাইট, আমাদের লিখতে হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, এবং লিস্টে একটি বেশি দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে একটু বলে রাখি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যখন মাধ্যমিক পরীক্ষাতে দেবে দেখবে তোমাদের কিন্তু সেই 90 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু 3টি ফ্রেজাল ভার্ব থাকবে, আর সেখানে কিন্তু একটা কিন্তু এক্সট্রা দেওয়া থাকবে, আর আমাদের 3 নম্বর পড়তে হবে, ঠিক আছে। তো যাই হোক, প্রথমটা রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ প্যাসেজটি খুব ভালো করে পড়ো, যত্ন সহকারে পড়ো। রিড মানে পড়া, তাহলে এখানে কি কি দেওয়া রয়েছে, সেট আপ প্রতিষ্ঠা করা, গো থ্রু মানে কিন্তু পড়া কোনো কিছু, রিড। আর সেট ইন কোনো কিছু হলো শুরু হওয়া, ঠিক আছে, শুরু হওয়া। তাহলে এখানে সেট আপ হলো কি আছে, প্রতিষ্ঠা করা। রবীন্দ্রনাথ ট্যাগোর এস্টাবলিশড আ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন, শান্তিনিকেতনে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সেট আপ, ফর্ম চেঞ্জ হলেও কিন্তু সেট একই থাকছে। আর রিডটা কিন্তু অবশ্যই প্রথম অর্থে গো থ্রু আমরা লিখবো, গো থ্রু মানে কিন্তু পড়া, গো থ্রু। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের একটা সংক্ষিপ্ত ভিডিও। আশা করছি তোমরা
ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। আর যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ ইংরেজি বিষয়ে যে কোনো ধরনের সমস্যা তোমরা কিন্তু এখানে সমাধান হিসাবে পেয়ে যাবে। আর চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর চ্যানেলে থাকার জন্য তোমাদেরকে এই চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।